ওসিআই এবং পিআইও প্লেয়াররা কি তাহলে অবশেষে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে পারবেন, এইটা নিয়ে কি বড় আপডেট এলো। এবং ইস্টবেঙ্গল দৌড়াচ্ছে একজন ইন্ডিয়ান লেফট ব্যাকের পিছনে। কে সেই লেফট ব্যাক? তো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল বঙ্গবন্ধু নতুন ভিডিওতে আপনার সবাই কারাপুর স্বাগত। আজকে আমি নিচ্ছি ইন্ডিয়ান ফুটবল আপডেট 30 পর্ব। তো চলুন একদম দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। একটা গত কয়েকদিন ধরে কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস নিয়ে বড় কিন্তু চর্চা হচ্ছে যে বাংলাদেশ যদি তাদের বংশোদ্ভূত কোনো খেলোয়াড়কে তাদের খেলাতে পারে, যাদের কাছে ডুয়াল সিটিজেনশিপ আছে, তাহলে আমাদের ইন্ডিয়া কেন পারবে না? ইন্ডিয়া এত বড় দেশ, এবং সত্যিই তো ইন্ডিয়ার কাছে কিন্তু এমন অনেক খেলোয়াড় আছেনই যারা কিন্তু দ্বৈত নাগরিকত্ব নিয়ে কিন্তু ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতেই পারেন। বাট আমাদের কিন্তু ভারতের সংবিধানে দ্বৈত নাগরিকত্ব রাখার কিন্তু বিষয়টা কোথাও উল্লেখ নেই। তো আমরা কিন্তু যে কোনো একটা দেশেরই সিটিজেনশিপ, অর্থাৎ আমরা শুধুমাত্র ভারতে থাকলে ভারতেরই সিটিজেনশিপ আমাদের থাকবে। তো সে কারণেই কিন্তু ফুটবলের ক্ষেত্রে এই জিনিসটা কোনোভাবে কিন্তু সম্ভব হচ্ছে না। তবে একটা লিস্ট আমরা দেখতে পাচ্ছি যেটা সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছে, যে 25 জন ওভারসিজ যারা প্লেয়ার, অর্থাৎ ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া, এরকম 25 জনের একটা তালিকা কিন্তু এআইএফএফ ইন্ডিয়ার গভর্নমেন্টকে দিয়েছে। বাট গভর্নমেন্ট থেকে কিন্তু কোনো রকম সদুত্তর এখন অবধি পাওয়া যায়নি। আর আরেকটা কথা, যেটা টুইস্ট, যেটা এই কাহানিতে, সেটা হলো এই যে লিস্টটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা ঘোরাফেরা করছে, সেটা কিন্তু 1 বছর আগে দেওয়া, অর্থাৎ 2024 সালে এই লিস্টটা কিন্তু দেওয়া হয়েছিল, যখন কল্যাণ চৌবে প্রেসিডেন্ট হয়ে এসেছিলেন। কিন্তু গভর্নমেন্ট তখনও কিছু আপডেট দেয়নি, তখন একদম সরাসরি নাকচ করে দিয়েছিল। বাট এখন কিন্তু জিনিসটাকে নিয়ে আবার নাড়াচাড়া করা শুরু হয়েছে। যেরকমটা আমরা দেখি যে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগেই কিন্তু আমাদের এআইএফএফ কিন্তু নড়েচড়ে বসে, তারপর সারা বছর কিন্তু একদম চুপ সবাই। আইএসএল, সুপার কাপ, তারপরে এফসিতে সবাই কিন্তু সব ভুলে যায়, কারোর কিন্তু মাথায় থাকে না এই ইস্যুটা নিয়ে কথা বলার মতো। তো আবারও বাংলাদেশের বিপক্ষে হতশ্রী পারফরমেন্সের পর কিন্তু এই বিষয়টা আবার ধামাচাপা, প্রথমে ধামাচাপা পড়ে গেছিলো, এখন কিন্তু আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। তো এইটা প্রতি বছরই একই জিনিস হচ্ছে। আমাদের যে ভিআর লাইটের কথা বলা হয়েছিল, সেইটা যেরকম আসছে না, তো সেই রকমই এইটা নিয়ে কিন্তু আমাদের কোনো রকম আপডেট নেই। আমাদের যে ইন্ডিয়ার গভর্নমেন্ট, তিনি তারা কিন্তু ফুটবলটাকে বেশ নিচু চোখেই যা দেখছে, কারণ ফুটবলের পরিকাঠামোর পিছনে আমাদের সরকার কিন্তু এমন কিছু পয়সা খরচা করছে না। আর এটা কি বলবো, খুবই দুঃখজনক একজন ইন্ডিয়ার ফুটবল প্রেমী হিসাবে। তো এইটুকুনি আপনাদের আপডেটটা দেওয়ার ছিল এই বিষয়টা সম্পর্কে। যে আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন, তাহলে হয়তো বা 2-3 বছর পর কিছু আমরা আপডেট দেখতে পারি, কিন্তু এই মুহূর্তে কিন্তু আমি কোনো রকম আশার আলো দেখতে পাচ্ছি না। তো বন্ধুরা, আপনারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন যে আপনাদের ওসিআই এবং পিআইও প্লেয়ারদের ইন্ডিয়ান ফুটবল টিমে অন্তর্ভুক্তিকরণ নিয়ে কী মন্তব্য। ইস্টবেঙ্গলের আপডেটে এবার আমরা আসবো। ইস্টবেঙ্গলের যে ইন্ডিয়ান স্কোয়াডটা রয়েছে, যথা যারা ইস্টবেঙ্গলের স্কোয়াডে যারা ইন্ডিয়ান খেলোয়াড় আছেন, তাদের মধ্যে কিন্তু কোনো রকম খুব বড়সড় পরিবর্তনে কিন্তু অস্কার ব্রুজন আশা করছেন না, এবং তিনি চাইছেনও না যে পরিবর্তন হোক। তারা সেই কোর গ্রুপটাকে কিন্তু ধরে রাখতে চাইছেন। জাস্ট কিছু জায়গায় কিন্তু বদল চাইছে। তার মধ্যে অন্যতম একটা পজিশন হল লেফট ব্যাক। এই লেফট ব্যাকের জন্য কিন্তু ইস্টবেঙ্গলের সবার প্রথমে পছন্দ নাওরেম রোশন সিং। তো নাওরেম রোশন বেঙ্গালুরু লেফট ব্যাক, তিনি লেফট ব্যাক ছাড়াও কিন্তু লেফট উইঙ্গেও খেলতে পারেন এবং রাইট ব্যাক পজিশনেও কিন্তু খেলতে পারেন। তিনি ডান পায়ের ফুটবলার, তো যে কারণে তিনি কিন্তু রাইট ব্যাকেও বেশ ভালোভাবেই কিন্তু খেলতে পারবেন। আর তার মার্কেট ভ্যালু বর্তমানে কিন্তু 3.5 করোড় রুপিয়া। আর তার সাথে কিন্তু কথা বলেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, তিনি কিন্তু 5 বছরের একটা কন্ট্রাক্ট চাইছেন। তার সাথে কিন্তু প্রতি বছরে কিন্তু 3 কোটি, 5 বছরে কিন্তু 15 কোটি টাকা দিতে হবে। এই জিনিসটাতেই কিন্তু বেশ একটু গায়ে লাগার মতো বিষয় ইস্টবেঙ্গল সমর্থকদের এবং সাথে ম্যানেজমেন্টের, কারণ তাকে 5 বছরে কিন্তু 15 কোটি টাকা দিতে হবে। তার সাথে এককালীন 3.5 করোড় রুপিয়া তাকে বেঙ্গালুরু এফসিকে কিন্তু পেমেন্ট করতে হবে, কারণ তিনি কিন্তু ফ্রি এজেন্ট হবেন না। তার সাথে কিন্তু বেঙ্গালুরু এফসির এখনও চুক্তি রয়েছে, এবং গত বছর তারা চুক্তি এক্সটেন্ড করেছিল, যার ফলে কিন্তু এখনও প্রায় 2 বছরের মতো চুক্তি রয়েছে বেঙ্গালুরুর সাথে। তো তাকে যদি পেতে হয় তাহলে কিন্তু প্রথম যে বছর, সে বছরে কিন্তু প্রায় 6.5 কোটি টাকা খরচা করতে হবে। একটা ইন্ডিয়ান প্লেয়ারের পিছনে যদি 6.5 কোটি টাকা খরচা করা হয়, কারণ 6.5 কোটি টাকা দিয়ে কিন্তু 3টে ভালো মানের কিন্তু ইন্ডিয়ান প্লেয়ার চলে আসতে পারে।
সেখানে একজনের পিছনে কিন্তু 6.5 কোটি টাকা খরচা হচ্ছে। এটা কিন্তু ম্যানেজমেন্টকে একটু ভেবে দেখতে হবে। যদিও এখনও কিন্তু কোনোরকম কংক্রিট আপডেট আমি পাইনি, তার সাথে কিন্তু প্রায় মানে পার্সোনাল টকের দিকেই মানে পার্সোনাল যে কথাবার্তা সেটাই কিন্তু হয়েছে। এখনও কোনো রকম ডিলের কথা কিন্তু বা নেগোসিয়েশনের কথা কিন্তু ইস্ট বেঙ্গলের তরফ থেকে আসেনি। যখন আসবে সেটা কিন্তু আমি অবশ্যই আপনাদের অতি সত্ত্বর জানাবো। আর এই ট্রান্সফার নিয়ে ইস্ট বেঙ্গল ফ্যান্স আপনাদের কি মন্তব্য সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সো এইটুকুনি ছিল আজকে আপডেট ভিডিও। যদি ভিডিওটা ভালো থাকে ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিও আপডেট নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশনে ফার্স্ট করে দিয়ে রাখবো। সব মিক্স ফলো দেন, ছোটোখাটো কিছু আপডেট আমি সেখানে দেওয়ার চেষ্টা করি। আর দেখা হচ্ছে পরে ভিডিওতে। আমাদের বাই বাই, গ্লোরি গ্লোরি ম্যান ইউনাইটেড।